নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত গীতিকা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি কলকাতার প্রসিদ্ধ বাচিক শিল্পী শ্রীমতী সেলভিসা সেনকে, যিনি মান্য কবিতা এবং লোক কবিতা দুটি ধারাতেই সমান দক্ষতা রাখেন সব্যসাচীর মতো। আমরা আজকে সেলভিসাকে জিজ্ঞেস করব আজ কি ধরনের কবিতা নিয়ে সেলভিসা আমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমি তো দু ধরনের কবিতাই করি, শুধু কবিতা নয়, আমি শ্রুতি নাটকও করি, কিছু ক্ষেত্রে মঞ্চ নাটকও উপস্থাপনা রাখি। কিন্তু আজকে যে বিশেষ কবিতাগুলো নিয়ে এসেছি মূলত লোকসাধারণের কবিতা, মানে আঞ্চলিক ভাষার কবিতা। কিছু আছে পুরুলিয়ার, কিছু বাঁকুড়া, কিছু আমাদের সীমান্তবর্তী অঞ্চলের কিছু কবিতা। তো এইভাবেই আমার আজকে কবিতার ডালি সাজিয়েছি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। মাটির গন্ধ আর সেলভিসার কবিতা। আচ্ছা, আমরা চলে যাই অনুষ্ঠানে সরাসরি। সেলভিসা, কি কবিতা দিয়ে আমরা শুরু করছি আজ? যেহেতু শীতকাল চলছে আর আমাদের সকলেরই ভীষণ প্রিয় একটি খাদ্যবস্তু হচ্ছে পাটালি গুড়। অবশ্যই। তো বাঁকুড়াতেও কিন্তু এই পাটালি গুড় তৈরি হয়, তবে পাটালি গুড়টা একটু অন্যভাবে, মানে ওরা বলা হয় ছোট সাইজের, যেমন আমরা বাতাসা খাই ওরকম বাতাসার মতন ছোট ছোট এক ধরনের পাটালি গুড় হয়, যেটাকে বলা হয় লাবাত। তো সেই লাবাত তৈরির ঘটনাকে কেন্দ্র করে একটা বাঁকুড়ার ভাষায় আমি আমার প্রথম কবিতাটি রাখবো। কবিতাটির নাম হচ্ছে খেজুর গুড়ের লাবাত। এটা মূলত ছড়া আঙ্গিকের একটা কবিতা, কবি তারাশঙ্কর চক্রবর্তীর লেখা। আমি সরাসরি যাচ্ছি কবিতায়। শোনা যাক কবিতাটি। খেজুর রসে রসায় নদীর পাড়ে বসায়, খাইছি লবাত লরম লবাত চাকুম চুকুম ধসায়, জিরান কাঠির রষ্ট বলছি শুন কষ্ট, খাতে বেধম গুড়া বটে একটু নুলয় লষ্ট, মহলদারের আগ্রাতে আগুন জাতাল বাগরাতে, দেখ ফুটেছে ভুরুক ভুরুক বাইছে ডিসম লাগরাতে, ডিসম ডিসম বাজনা করব পড়ার কাজ না, পেদা কথা বলবো আমি ভাইতে লাগে লাজ না, ঝাড় লাগেছে কাপায় লীল কুয়াশা ঝাপায়, লদর পদর শীতের হাতি খাইছে কপি দাপায়, খেজুর গুড়ের পাটালি হেই মালা তুই পাঠালি, খাইছি আমি চাকুস চুকুস রসে তেরাত কাটালি, জিরান কাঠির রসে ওই মন্টু আমার বসে সই, গুড় ফুটেছে লম্বা ডেগে ছইলকে উঠে ছলাতে ছই, বানায় পিঠা কাকিটা ললে বসে পাখিটা, রস খাইছে লম্বা ঠোঁটে লিয়ায় রুটির চাকিটা, ঝাড় লাগেছে আগুন জাল চুইছে শীতে হরিণ পাল, নদীর ঘাটে লৌকা ভাইসে দাঁড় ধরেছে অসিত মাল, খেজুর গুড়ের লবাতে মৌমাছিদের সভাতে, গুনগুনানি গান জমে যায় রং লেগেছে জবাতে, গুনগুনানি গান জমে যায় রং লেগেছে জবাতে, গুনগুনানি গান জমে যায় রং লেগেছে জবাতে। বাহ, অসাধারণ একটা ছবি ফুটে উঠলো, পুরো গ্রাম বাংলার শীতকালের একটি ছবি ফুটে উঠলো। আসলে যখন এই লবাত বা খেজুর গুড়টা তৈরি হয় সেই সময় আমরা দেখবে কোনো কাজ করতে গেলে আমরা কিছু, যেমন যারা যখন কল তৈরি করে দেখবে একটা নির্দিষ্ট সুর হয়, এই ক্ষেত্রটাও তাই, এরকম একটা সুর তৈরির গান, একটা গুড় তৈরির গান বলতে পারো বা ছড়া বলতে পারো। খুব সুন্দর। সেলভিসা, পরের কবিতা যাওয়ার আগে আমি একটু জেনে নিই, তুমি তো কর্মরতা, একদম, তুমি শিক্ষয়িত্রী, হ্যাঁ, এবং আমি যতদূর শুনেছি তোমার স্কুলটা অনেক দূরে। তো তুমি এই দুটো কি করে একসঙ্গে ম্যানেজ করো? অ্যাকচুয়ালি ম্যানেজ করি বলতে এই শব্দটাতে না আমার একটু আপত্তি, মানে ম্যানেজ, কারণ অ্যাকচুয়ালি না আমরা মানুষ যারা তারা পারি না এমন কোনো কিছু হয় না, বুঝেছো তো। হ্যাঁ, দূরে স্কুল আছে, আমরা যদি একটা সিস্টেমের মধ্যে চলি না, মানে আমি নিয়ম করে নিই যে সকালে উঠে যদি আমি স্কুলে যাব, বিকেলে ফিরবো, যখন আমি সংসারের কাজ করব, তারপরে আমার এটা তো ভালোবাসার জায়গা। আর মানুষ যেটা ভালোবাসে, তুমি দেখবে তোমার সন্তানকে তুমি ভালোবাসো, যত সমস্যাই হোক না কেন তোমার সন্তানের জন্য তুমি সবটা করতে পারবে। আর আবৃত্তি বা শ্রুতি নাটক আমার কাছে সন্তান সম। আমার একটা ছোট সংগঠন আছে, আমি বলি ওটা আমার দ্বিতীয় সন্তান। তো মানুষ ভালোবাসার কাজটাকে না সময় ঠিক বের হয়ে যায়, একদম টাইম ম্যানেজ করতে চাইলে মানুষ পারে। বাহ, আমরা পরবর্তী কবিতায় চলে যাই। কি কবিতা শুনবো এবার আমরা? আমার পুরোটাই আজকে লোকসাধারণের কবিতা দিয়ে সাজানো, আর যেহেতু শীতকাল চলছে আর শীতের পরেই বসন্ত,
তো আমি সেই ধরনের একটা মেসেজ দিচ্ছি আমার শ্রোতা বন্ধুকে। কারণ কি, এই পুরুলিয়া বা বীরভূম বাঁকুড়া অঞ্চল, যেটাকে আমরা জঙ্গলমহল বলি বা মানভূম অঞ্চল বলি, সেখানে কি হয়, এই যে শীতের সিজন পড়েছে, সঙ্গে না প্রচুর মানুষ ঘুরতে যায়, কিন্তু যাওয়ার পরে সেই জঙ্গলগুলোতে গিয়ে তার গাছের পাতা মুড়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। তো এই জায়গাটাকে, বা জঙ্গলে পিকনিক করতে গিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু সেখানকার আদিবাসী মানুষদের যে ভালোবাসা তো জঙ্গলকে ঘিরেই, তো তাদের তো তাদের এই ভালোবাসাটা, আমি যে কবিতাটা বলতে যাব সেখানে দেখা যাবে কিছু আদিবাসী ছেলে মেয়েদের ভালোবাসা, তারা মেসেজ দিয়েছে যে বনটা যদি বাঁচে তবেই এই ভালোবাসাটা টিকে থাকবে। তো আমার এই কবিতার মধ্য দিয়ে সেটাই আমি একটা বার্তা দিতে চাইছি। আমার পরবর্তী কবিতা ধিদিক ধিতাং, কবিতাটির নাম কবি দেবাশিস দন্ডের লেখা, ভীষণ জনপ্রিয় একটি কবিতা। হইলদা পাতা ঝরে আমার ভাঙা ঘরে, মন উড়ছে পাখির পাড়া, দামোদরের চরে রে, দামোদরের চরে। মনটা পুড়ে থাক হইলদা গুড়া মাক, বুকের ভিতর মৌ গুন গুন বাইছে মধুর চাক রে, বাইছে মধুর চাক। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। চাকের ভিতর মৌ রানীর পাড়া বউ, মৌ পাড়াতে লাইট জমেছে, লাইটনি ঝুমুর ছৌ রে, লাইটনি ঝুমুর ছৌ। ঘরে হাড়ির হাল, আকাশ লাল হ্যাঁ লাল, দক্ষিণ পাড়ে খেলছে বাতাস, লইছে শিমুল ডাল রে, লইছে শিমুল ডাল। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। মন্ট ধুরুক ধু কে ছুবি আইছু, পলাশ ডালে খেপা ককিল ডাইকছে কুহু কু রে, ডাইকছে কুহু কু। মনেতে নাই লাজ, চুলহায় গেল কাজ, কেউ জানে নাই কিসের লাগে মাতাল হইলাম আজ রে, মাতাল হইলাম আজ। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। ফাগুন মাসে ফাগ লাগ ভেলকি লাগ, হইলদা পাতা ঝরছে ঝরুক, কেউ দিবি নাই আগ রে, কেউ দিবি নাই আগ। বন বাইচলেই সব লেতো কিসেরে পরব, বন বাইচলেই সব লেতো কিসেরে পরব। পাহাড় নদী বন জঙ্গল হামদেরই গরব রে, হামদেরই গরব। হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং, হেই ধিদিক ধিতাং 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 ধিদিক ধিতাং। বাহ, আচ্ছা, এই যে কবিতার সঙ্গে যে গানের ব্যবহার, হ্যাঁ, এটাও তো ওই অঞ্চলের প্রচলিত গানের সুরটাই ব্যবহার করা হয়েছে। একদম প্রচলিত সুর, কখনো ঝুমুর, কখনো টুসু, ভাদু। আমরা যে কবিতার প্রয়োজনে সেই মানে গানটা দরকার, সেইভাবেই আমরা কবিতাতে ব্যবহার করা হয়ে থাকে। এটা কবিতাটিকে আরো সুন্দর, মানে আকর্ষণীয় করে তোলে, এবং মানুষের কাছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা কিসের কবিতা, কোন কবিতা শুনবো সালবিসা? কিসের ওপর শুনবো কবিতা? এবার আমি একটু অন্য ধরনের কবিতা বলবো, মানে যেখানে একটা এখানেও আমার প্রত্যেকটি কবিতার মধ্যে একটা বার্তা থাকে। অ্যাকচুয়ালি আমি যাদের কবিতা পড়তে ভালোবাসি, লোকসাধনের কবিতা, তাদের নামগুলো বলছি কারণ তারা নমস্য ব্যক্তি এবং আমার গুরু অবশ্যই। কবি দেবাশিস দণ্ড, যিনি আমার বর্তমানে গুরু, এবং কবি গোপা চক্রবর্তীদি, তিনিও আমার বর্তমানে গুরু। তাদের কাছেই আমার লোককবিতার চর্চা, এবং আমার হাতে খড়ি বলতে গেলে আমি দীর্ঘ আজ 7-8 বছর যে চর্চা করছি লোকভাষা নিয়ে, বা লোকভাষায় আমি লেখালেখিও করি, নিজস্ব লেখা কিছু কবিতাও আছে, সেটাও আজকে আমার পরিবেশনায় থাকবে। তো এই স্যারদের বা ম্যাডামদের লেখার মধ্যে দিয়ে না একটা বার্তা সবসময় থাকে সমাজের জন্য, ওখানকার আদিবাসী বা প্রান্তিক মানুষের জীবনযাত্রা কিরকম, তারা বা ওখানকার মেয়েদের যে লড়াই, বা ওখানকার মানুষদের যে লড়াই, সেই কথাগুলো কিন্তু উঠে আসে এই লোকভাষার মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে। তো আমার নির্বাচনে এখন সেরকমই একটি কবিতা, কবি গোপা চক্রবর্তীর লেখা, মিয়া ছেলা। মানে আদিবাসী মেয়েরা যে লড়াই করে, বা ওদের মেয়েদের না খুব ছোট বয়সে বিয়ে দেওয়া হয়, বা শিক্ষার আঙ্গিকটা সেই রকম নয়। তো কিভাবে তাদের মানুষদের বোঝানো যে তোমরা মেয়েদেরকে ছেলেদের সমানই ভাবো, ছেলেদের যেরকম তোমরা স্কুলে পাঠাচ্ছ মেয়েদেরও পাঠাও, একদম একদম। তো সেই ভাবনা থেকেই একটি কবিতা মিয়া ছেলা, সেটাই আমার নির্বাচনে রাখছি আমার এই সময়ের।
মিয়া ছিল কবি গোপা চক্রবর্তী। তোমরা যাকে মিয়া বলো, আমরা বলি ছিলা। ইটের বোঝা মাথায় লিয়ে কাটে হামদের বেলা, ভর লে উঠে পাতা কুড়াই রাবনা বারা সাইরে, মিয়া আমার বেরহাইন যাত কদাল হাতে কইরে। 10 কে 2 বয়স হইলে বিহা দিল খুঁজে, শ্বশুর ওর গায়ের মরল সবাই ওকে পুজে। মহিল মরদ মধের বিষে মিয়ার কে দোষ বলো, ভাত আর খাকি বইলে ওকে টাইম হ্যাঁ নিয়ে গেল। ডাহিন মাঠে বিধান দিল পাড়ার মাতব্বেরা, কাপড় ফেরে উদ্মা কর হুকুম দিল ওরা। গুনি নঝা লাইছে দমে দিচ্ছে ওকে সাজা, ছিলা বুড়া মিয়া মরদ পাইছে বেদম মজা। ছোট থাকতে দাদার পাড়া স্কুলে যাবার লাগে কাটতো কদম আমার মার যুক্ত ভাগে। বলতো মা গো শুন না কিনে পড়া লেখা শিখে চাকরি নিব অফিসটাতে, রাখবো তোদের সুখে। শুনল না কেউ আর কথা, বুঝা দিল না মায়। দেখো এখন সবাই মিলে হচ্ছে কি মন জবাই। জড়হাত করে বলছি আমি, উঠো তোমরা জায়গে, বেটার সাথে বিটিটাকেও পাঠাও পড়ার লাগে। বেটা বিটি একই সমান, সিধাই যদি কানে ডাহিন বলে নাই রে কিছু লিবে সেদিন মাইনে। যে মিয়াকে ডাহিন বলে মাইরে খেদাইন ছিলে, যে মিয়াকে ডাহিন বলে মাইরে খেদাইন ছিলে, উখরাবে সেই ডাহিন কথা বতরটা ঠিক পালে। উখরাবে সেই ডাহিন কথা বতরটা ঠিক পালে। বাহ, খুবই সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক কবিতা। এটি কার লেখা? এটি ছিল কবি গোপা চক্রবর্তীর লেখা, উনি আমার গুরুমাও। আচ্ছা, বাহ। আমার পরের নির্বাচনে যে কবিতাটা আমি রাখবো, এটাও যেহেতু শীতকাল, এরপর বসন্ত আসবে, আর পুরো জঙ্গলমহল একদম পলাশে ঢেকে যায়, যেটা আমাদের সকলের কাছে ভীষণ একটা ভালোবাসার জায়গা। বসন্ত উৎসবে আমরা গেলে দেখতে পাই, মানে পুরো এই ফেব্রুয়ারি মাস থেকেই পুরো মানভূম অঞ্চল বা জঙ্গলভূমি মহল অঞ্চলটা পুরো অঞ্চলটাই পলাশে ঢেকে যায়। আর আমাদের এই কলকাতার তথাকথিত আমরা সভ্য দাদা দিদিরা আমরা যাই পলাশ দেখতে, কিন্তু পলাশ নিধনও করে ফেলি। একবারও ভাবি না যে আমরা দুদিনের জন্য আনন্দ করতে যাচ্ছি, সেই গাছটা যদি ভেঙে দিয়ে আসি, তার ডালগুলো মুছড়ে ভেঙে দিই, পরের বছর আমরা গেলে কিন্তু সেই পলাশটা পাবো না দেখতে। এই ভাবনাটাই তারা বোঝে না। কিন্তু যারা জঙ্গলের মানুষ, যারা তাদের কাছে কিন্তু খুব কষ্টদায়ক, কারণ ওই পরিবেশ কিন্তু তাদের সন্তান, তাদের মা। তো সেই ভাবনাতেই এটিও কবি গোপা চক্রবর্তীর লেখা একটি কবিতা, পলাশ নিধন। আমি একটা বার্তা দিতে চাইছি, কবি এই কবিতার মধ্যে দিয়ে বার্তা দিতে চেয়েছেন এবং আমি সেটি উচ্চারণের চেষ্টা করছি। কবিতাটির নাম পলাশ নিধন, কবি গোপা চক্রবর্তী। শুনছ বাবু, শুনছ বিবি, শুনছ তোমরা সবাই, ফাগুন বাতাসে ডাক পাঠাচ্ছে কইতে পলাশ জবাই, তোমাদের কইতে পলাশ জবাই। ডক্কা ডক্কা পুঁথির মালা ঢুকাই লিবে ব্যাগে, ছাপা ছাপা শাড়ি কটা পাঞ্জাবিটার সঙ্গে লিবে, পাঞ্জাবিটার সঙ্গে। নাই ভুলবে সেলফি খাড়ি ক্যামেরা লিবে সাথে, তুলবে ছবি লাল পলাশের পথে যাতে যাতে, তোমরা পথে যাতে যাতে। পলাশ দেখে চাইবে পুলক গাড়ি থামায় দিবে, ঝরা পলাশ কুড়ায় লিয়ে খপায় গুইজে লিবে, তোমরা খপায় গুইজে লিবে। ইয়ার পরে হোটেল ঘরে সাইরবে বেসম আগে, সাইজে গুইজে হক বগাবে পলাশ পাবার লাগে, তোমরা পলাশ পাবার লাগে। দু চোখ ভরে দেখবে পলাশ কিমন লালে লাল, গুইজতে খপায় পড়তে গলায় ভাইংবে গাছের ডাল, তোমরা ভাইংবে গাছের ডাল। পলাশ নিধন শ্রেষ্ঠ কইরে সাইজবে মনের সুখে, খিচবে ফটক হাজার রকম চিপকাবে ফেসবুকে, তোমরা চিপকাতে ফেসবুকে। হঠাৎ করে চক্র যাবে দুলি ফুলির দিকে, পলাশ কুড়ির গয়না গুলান লিবে ওদের থেকে, তোমরা লিবে ওদের থেকে। দরাদরি কইরবে দমে গয়না হাতে লিয়ে, দরাদরি কইরবে দমে গয়না হাতে লিয়ে। দত্তরাও মাইনে লিবে
ভাত চড়াবে যাইয়ে, ওরা ভাত চড়াবে যাইয়ে। রুখা সুখা মানুষ গুলান কেমনে আছি বাইছে, বেদনা কোথাও জানবে না কেউ। ফির চলাইছে লাইছে, তোমরা ফির চলাইছে লাইছে। আইসবে ফাগুন আবার ফিরে, মাইদবে হুজুকটতে। আসবে ফাগুন আবার ফিরে, মাইতবে হুজুকটতে। মদের জীবন বিতাই যাবে নিধন হতে হতে। হরে বাবু, মদের জীবন বিতাই যাবে নিধন হতে হতে। তেলভিসা, আমরা তো অনেক কবিতা শুনলাম, পরপর আবারও কবিতা যাব। তার আগে আমি একটু শুনি তোমার কাছে মানে কি ধরনের কবিতা, লোক কবিতার মধ্যে কি ধরনের কবিতা বেশি ভালো লাগে? প্রেমের কবিতা, বিদ্রোহের কবিতাও আছে, হুলের উপর কবিতা, নাকি সামাজিক বার্তার কবিতা, নাকি মজার কবিতা? তুমি কি ধরনের কবিতা বলতে বেশি আগ্রহ আমার বোধ সব করো? ধরনের কবিতাই ভালো লাগে, তবুও যেটা আমার বিষয় যে কবিতাগুলোতে একটু বার্তা যায়, একটু প্রতিবাদী কবিতা, এই ধরনের কবিতাগুলো আমার পড়তে ভালো। নিজের প্রেমের কবিতা যে পড়ি না তা নয়, তবে আমার ওই প্রেমের কবিতা ঠিক আমার আসে না। তোমার জনার নয় বলছো? হ্যাঁ, আমার ঠিক মানে আমি নিজের থেকে হয় না ভালো মানে ভালো লাগার পড়ি। যখন আমরা শিল্পী, আমরা যখন আবৃত্তি শিল্পী, আমাদের নিশ্চয়ই সব ধরনের কবিতাই আমরা পড়বো। কিছু পাবলিক ডিমান্ডেও আমাদের কবিতা পড়তে হয় কখনো কখনো, কিন্তু আমার ভালো লাগে বিশেষত যেখানে একটু প্রতিবাদ থাকে, একটু মেসেজ থাকে, সমাজের জন্য কিছু বার্তা রেখে যেতে পারি, এই ধরনের কবিতা। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আমরা জানি তুমি তোমার স্বামী কৌশিকের সঙ্গে তোমরা একসঙ্গে আবৃত্তি করো। তো তোমাদের দুজনের এই যে কবিতা একসঙ্গে বলা, মানে এটা তো একটা শিল্পী জীবন, আর একটা তোমাদের সংসার জীবন, এর কোনো সংঘাত হয় তার মধ্যে? না না, একদমই নয়, বরং উল্টোটাই হয়। কারণ আমি ভীষণ ঘ্যানে প্যানিক টাইপের, একটু প্যাম্পার্ড বউ বলো, প্যাম্পার্ড মেয়ে বলো, প্যাম্পার্ড বাচ্চাই বলো। অ্যাকচুয়ালি কোনো কিছু দিন না খুঁত থাকে, ভীষণ আমার খুঁতখুঁতে ব্যাপারটা। একটা কবিতা যখন মানে তুমি বলতে পড়ছি, চাইছো হ্যাঁ, তুমি perfectionist? হ্যাঁ, একদমই, মানে ভীষণ যতক্ষণ ওটা ঠিকঠাক না হবে আমার মনে হয়। এবং আমার হাজবেন্ড যে মানে ও শুধু মানে আবৃত্তিও, বরং ওর সেকশন নয়, ও আমার জন্য আবৃত্তিটা জগতে এসছে। অ্যাকচুয়ালি ও অভিনেতা এবং স্ক্রিপ্ট রাইটার, তো অভিনয়টাই ওর প্রথম। তো আমার জন্য আবৃত্তিটাকে এখনো ভালোবাসতে বাধ্য হয়েছে, এবং রাত্রে 11টা 12টাও হয় যে আমি কবিতা মুখস্থ করতে বসে ওকে ঘুম থেকে ডেকে তুলো কবিতা শোনো, এরকম ব্যাপার। তো এখন তো বলে 24 ঘন্টার মধ্যে আমি 20 ঘন্টা আমার কবিতা যাপন হয়, মানে এরকম ব্যাপারটা। এবং ওর জন্যই কিন্তু আমার অনেকটা এগিয়ে আবার যেতে আমার তুমি সুবিধা হয়। ওর জন্য তুমি আবার অভিনয়তেও এসেছো। হ্যাঁ, এই পারস্পরিক দুজন মানে আসলে আমাদের একটা না তোমার চালচিত্র বলে স্কুল আছে, যেখানে আবৃত্তি শেখানো হয়, শ্রুতি নাটক শেখানো হয়। এছাড়া আমাদের চালচিত্র একটা প্রোডাকশন হাউসও আছে, যেখানে স্বল্প দৈর্ঘ্যের এবং পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা তৈরি হয়। তো সেখানেও কিন্তু আমি ওর হাত ধরে অনেক কিছু শিখতে পারছি। মানে শুধু আমার তো আগে শুধু মেইন স্ট্রিম ছিল আবৃত্তি, তার পাশাপাশি শ্রুতি নাটক বা মঞ্চ নাটক বা অভিনয়, এই কাজগুলো কিন্তু ওর হাত ধরেই আমার শেখা। তো সেই ক্ষেত্রে আমার কখনো প্রতিদ্বন্দ্বী নয়, ও আমার খুব সহায়ক হয়ে সবসময় চলে। আমার সংসার, আমার এই আবৃত্তি জগৎ, আমার চাকরি, সব জায়গাটাই ব্যালেন্স করে দেয় অনেকটাই ক্ষেত্রেই ও। বাহ। পরের কবিতা আসার আগে আমার একটা শেষ প্রশ্ন, যে পরবর্তী প্রজন্ম, তোমার ছেলের মধ্যে কবিতাটাকে তুমি কতটা সঞ্চারিত করতে পেরেছো? ছেলেকে না আলাদা করে শেখাতেই হয়নি কখনো, মানে গুরু ছিল ওরও, কিন্তু বেশ কয়েক বছর ধরে ও আর বাইরে শেখে না, আমার কাছেই শেখে। আসলে আমার স্কুলটা 3 বছর ধরে শুরু হয়েছে, তারপর থেকেও আমার কাছেই শিখে যায়। ছোট থেকেও আমার কাছেই টিচার থাকলেও আমার কাছেই শিখতো, কারণ আমি ভেবেছিলাম শিক্ষক দিলে সুবিধা হবে। মানে জন্মের পর থেকে তো কবিতাই কবিতার মধ্যেই রয়েছে। হ্যাঁ, মানে ওর ভেতরে একটা অদ্ভুত, মানে আমাকে শ্রদ্ধায় এমন হয়েছে। আমার ছেলে এখন 15 বছর বয়স। আমি একটা বড় কবিতা হয়তো মুখস্থ করছি, ও কিন্তু কখনো পড়েনি কবিতা, কিন্তু ঠিক বলে, মামা তোমার ওই লাইনটা মনে হয় একটু ভুল হয়েছে, দেখো তো। মানে এইরকম ব্যাপারটা ওর ভেতরে গানটা তৈরি হয়ে গেছে। অভিনয়টাও খুব ভালো পারে, মানে সেটা জানি না, মানে ভেতরেই বোধহয় জিনগত একটা ব্যাপার। খুব ভালো শ্রুতি নাটক করে, মঞ্চ নাটকও দিকে এখন আস্তে আস্তে। এবার যেহেতু সামনে বোর্ড, পড়াশোনা বাদ রেখেছি। ঠিক আছে, আমরা পরের কবিতায় যাই। তোমার রচনা একটি কবিতা শুনবো ভাবছিলাম, তুমি বলছিলে। আমার লেখা? হ্যাঁ, ঠিক আছে, আমার লেখাই তাহলে শোনাই। নিজের লেখা তো মুখস্থ হয় না ওইভাবে, দেখেই বলতে হবে। যদিও আমি আজকে অধিকাংশ কবিতাই পাঠ করলাম, আবৃত্তি করিনি। এটাও একটা যে ধরনের কবিতা, রবি ঠাকুর আমাদের সকলের ভীষণ প্রিয়, মানে সর্বক্ষেত্রে তিনি আমাদের সকলের প্রাণের ঠাকুর, প্রণম্য। মানে আমরা হয়তো যারা শিল্পের জগতে আছি, রবি ঠাকুরকে
শ্রদ্ধা না জেনে প্রণাম না জানিয়ে আমরা হয়তো আমাদের কাজই শুরু করি না, কিন্তু আদিবাসী প্রান্তিক মানুষদের কাছেও কিন্তু তারা সমানভাবে গ্রহণযোগ্য এবং গ্রহণীয়। তাদের ভাবনায় রবি ঠাকুর কিরকম বা তারা কিভাবে ভাবেন, সেই ভাবনা থেকে আমার এই লেখাটি সবার রবি, কলমে আমি সেলফিসা। বরুন্ডিপাড়ার মাঠে আজ বড় প্যান্ডেলটো বাইছে গ, বড় প্যান্ডেলটো বাইছে। গ্রামের মাস্টারকে দেখলাম তদারকি করছে, বড় বড় মাইক বাইছে চারদিকে। ময়না দৌড়লে অবাক হয়ে ভাইলে আছে। ও ছাগল চড়াইবার লাগে মাঠটাতে এসেছিল, কিন্তু জুয়ান ছিলাগুলা ওকে ঢুকতেই নাই দিলে। ওরা বললে আজ রবি ঠাকুরের পূজাটা বটে, আজ 25শে বৈশাখ, কবির জন্ম দিবস। কিছুক্ষণ পর জুয়ান মিয়া ছিলাগুলা সাইজে গুইজে মঞ্চ টিনে উঠে ঠাকুরের গলায় মালা ঠ দিল, গান বলল, কবিতা বলল। ময়না অবাক হয়ে ভাইলে রইল। ময়না 4 ক্লাস তক স্কুলে পড়েছিল। তখন রবি ঠাকুরের আমাদের ছোট লদি, কুমোরপাড়ার গরুর গাড়ি ইসব পড়েছিল। ওর এখনো সব মনে তো আছে। ও ছবিটার দিকে ভাইলে থাকতে থাকতে মনে মনে ভাবতে ছিল ভগবানকে নিয়ে। ইমন সময় মাস্টার আসছে ওর পিছেটাতে দাঁড়াইলো, বলল, কিরে ময়না এখানে দাঁড়ায় আছিস কেনে? ভিতরটাতে চল, আজ রবি ঠাকুরের জন্ম দিবস, পূজাটাও আছে, সবকাই কত লাজ গান কইবে, তুইও আয় ভিতরটাতে। ময়না বললে, কিন্তু আমি যাব কি করে, ওরা আমাকে ঢুকতেই দিলেক নাই। মাস্টার বললে, আরে রবি ঠাকুর সকলের রে, ও আমাদের সব কাইকার। গরিব মানুষদের দুঃখে কষ্টে ওর মনটা কাঁদে, ওর কথাটা শুনলে মনটা আনন্দে ভরে উঠে, মনে শান্তিটা আছে। তুই চল। ময়না ভিতরটাতে যাইয়ে চুপচাপ কবিতা গান লাজ ভাষণটা শুনতে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মাস্টার ঠিকই বলছে, এই ঠাকুরের পূজাটা বটে, তবে এই পূজায় ধূপ চন্দন ফুল ধুনা কিছু নাই লাগে, শুধু ভালোবাসা লাগে, শুধু ভালোবাসা লাগে। মন কান্দে উঠে ওর কথাটা শুনে, শুধু কিছু বোকাল লিজের লিজের কইরে মরে। ময়না মনে মনে ঠিক কইল, আজ থেকে ও শুধু ঠাকুরের পূজাটাই কইবে, অন্য ঠাকুরের লয়। ভাইতে ভাইতে ওর দু চোখ দিয়ে জল গড়াইন করতে লাগলো। আর মঞ্চ থেকে তখন ভাইসে আসছে পূজার মন্ত্র, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, আনন্দ লোকে মঙ্গলা লোকে। বাহ, ভীষণ মুগ্ধ হয়ে শুনলাম কবিতা, ভালো লাগলো এই সময়। আমার মনে হয় এই কবিতা, লোকগান, লোককবিতা, এটা যে আমরা যত এগিয়ে নিয়ে যেতে পারবো পরবর্তী প্রজন্মের কাছে, এটা একটা তাদের সম্পদ হয়ে থাকবে। কারণ একদম। ক্রমশ তো আমরা ভুলছি আমাদের শিকড়কে, একদম, তাই না? একদম। তুমি তো নিশ্চয়ই তাই মনে করো। এই যে আমরা বাংলা ভাষার চর্চা করি, বাংলা ভাষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয় চারিদিকে, লোকভাষাটাও কিন্তু বাংলা ভাষাই। অবশ্যই। পুরুলিয়ার মাতৃভাষা পুরুল্লা, বাঁকুড়ার ভাষা বাঁকড়ি, এই যে ভাষাগুলো নিয়েও কিন্তু আমাদের আজকে এগোনো উচিত। আমার মনে হয় লড়াইটা আমাদের করে যেতে হবে, কারণ শুধু মান্য কবিতা বা বলবো আমরা মঞ্চে উঠবো আমাদের একটা ক্লাস থাকবে, এই ভাবনাটা থেকে এবার বেরোনো প্রয়োজন। কারণ আদিবাসী প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা বা ওখানকার মানুষদের তাদের সংস্কৃতি তাদের কালচারটা পিছিয়ে নেই, এবং সেটাও কিন্তু আমাদের সমাজেরই সমতুল। তো এটা নিয়ে আমাদের ভাবতে হবে, এগোতে হবে। এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। ধন্যবাদ, ধন্যবাদ সেলফিসা। তোমাকে অনেক ধন্যবাদ।